যে কোনো পরীক্ষা, তোমার জীবনের যে কোনো পরীক্ষা তুমি ইজিলি ট্র্যাক ডাউন কিভাবে করবা। এখন আমরা যে কোনো পরীক্ষাকে ট্র্যাক ডাউন আসলে কিভাবে মানে বলতে কি বুঝি, আমরা সাধারণত বুঝি যে সাপোজ ওই পরীক্ষাতে লাইক 80% মার্কস ধরে নিলাম, সামথিং লাইক দ্যাট, তাই না? সো এই ট্র্যাক ডাউনটা আসলে তুমি কিভাবে করবা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের প্রিয় শিফাত ভাইয়া, এবং আমি আজকে তোমাদের জীবনের কিছু টিপস শেখাবো, যে টিপসের থ্রুতে তুমি ইজিলি যে কোনো এক্সামে ট্র্যাক ডাউন করে একটা ভালো একটা মার্কস এনশিওর করতে পারবা। কিছু সিম্পল টেকনিক্স আছে এবং কিছু হার্শ টেকনিক্স আছে। মোটামুটি এক কথা বলা যায় আমাদের আব্বুরা আম্মুরা আমাদের মেরে মেরে যে টেকনিক্সগুলো বুঝাইতে বলতো সেগুলোকে একটু সামারাইজ ওয়েতে বুঝাবো, এবং এর পাশাপাশি কিছু পয়েন্ট ডাউন দিয়ে দিব যেগুলোর থ্রুতে তুমি ইজিলি যে কোনো পরীক্ষাতে ভালো মার্কস এনশিওর করতে পারবা। দিস ভিডিও স্পেসিফিকলি ফর প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টস, বাট এইচএসসি এসএসসি বা যে কোনো ভার্সিটি বা যে কোনো স্কুলের বা কলেজের এক্সামও তুমি চাইলে এই স্টেপস ফলো করে এক্সাম দিতে পারবা। এখন কথা হচ্ছে যে আমরা শুরুটা করবো আসলে কিভাবে। দেখো, প্রথমত তোমার যে কোনো ভার্সিটি, ইট ক্যান বি এনি ভার্সিটি, যে কোনো ভার্সিটি তোমার এক্সাম বলতে আমরা কি বুঝি, একটা ধারাবাহিকতা যেটা হচ্ছে লাইক আমরা আমাদেরকে বলে দেয় যে আমাদের এই পার্ট থেকে কোশ্চেন্স আসবে, যেটাকে আমরা এখন সিলেবাস নামে ডাকি আর কি, তাই না? যেটাকে আমরা এখন সিলেবাস নামে ডাকি। এবং যখন ভার্সিটিতে উঠবা তখন এটাকে সিলেবাসের জায়গায় হয়তো বা তোমার কারিকুলাম বা সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা নাম দিবে, বাট আপাতত সিলেবাস নামে আমরা জানতেছি এবং সিলেবাস নামে জানাটা বেটার। এখন কথা হচ্ছে যে এই সিলেবাস বলতে আসলে আমরা কি বুঝি। সাপোজ একটা সিলেবাস হচ্ছে এই পুরা পাইটা, হ্যাঁ, এবং এই পায়ের লাইক এটুক হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এক্সামে আসবে, বাট এটুকের পাশাপাশি এই যে খালি জায়গাটা, এটা কি সিলেবাসের একটা অংশ না? এই জিনিসটা সিলেবাসের অংশ, কিন্তু তুমি যখন দৌড়ের উপরে থাকবা যে আমার এখন দৌড়ায় তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে পরীক্ষা একটা ভালো মার্কস আনতে হবে, তখন আমাদের এই পার্টটা বাদ দিতে হবে, অর্থাৎ এই পার্টটা তখন গায়েব করে দিতে হবে। ঠিক আছে, এই পার্টটা বলতে আমি বুঝাইছি ইম্পর্টেন্ট টপিকসগুলো। ঠিক আছে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর অঙ্ক আসবেই, মিস নাই। ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্স অঙ্ক আসবেই, ম্যাট্রিক্স আর কি, অঙ্ক আসবেই, মিস নাই। তারপর বায়োলজির ক্ষেত্রে তোমার গ্রাস ওভারের ক্যারেক্টারিস্টিক্স, রুই ফিশের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আসবেই, এগুলো মিস নাই। ঠিক আছে, সো এরকম কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে যেগুলো হচ্ছে তোমার ট্র্যাক ডাউন করে বের করতে হবে। এখন জিনিসগুলো তুমি ট্র্যাক ডাউন করবা কিভাবে? কমন থ্রুতে। অর্থাৎ টিচাররা কোন কোয়েশ্চেন করতে পছন্দ করে, একজন টিচারের মাথায় পুরো সিলেবাস যখন তাকে দেওয়া হয়, এই সিলেবাস থেকে সে চাইলেও সবকিছু নিয়ে কোশ্চেন করতে পারে না। ঠিক আছে, কারণ সেই ক্ষেত্রে তাকে একটা লার্জ অ্যামাউন্টের মার্কস দেওয়া লাগবে, একটা লার্জ অ্যামাউন্টের মার্কসের একটা লিমিট দিয়ে দেন বললে সে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় তাদের হাতে ওই পরিমাণ মার্কসের অ্যামাউন্ট দেওয়া হয় না, এদিকে একটা সিকিউ 10 মার্কের থাকে বা সামথিং লাইক দ্যাট। প্রাইভেটের ক্ষেত্রে যদি বলি, এমসিকিউর ক্ষেত্রে ঠিক আছে প্রত্যেকটা সিলেবাস টপ কভার করাটা পসিবল না। ঠিক আছে, যেমন প্রাইভেটের ক্ষেত্রে আমি তোমাকে যদি বলি সাপোজ তোমার 15টা এমসিকিউ আছে বায়োলজি প্লাস কেমিস্ট্রি মিলে, সাপোজ ব্র্যাকেটে, হ্যাঁ, তো এরকম একটা জায়গার ভিতরে তোমার ইন্টার বায়োলজি কেমিস্ট্রি সিলেবাস থেকে আনবে কিভাবে? সম্ভবই তো না। এত এমসিকিউ ওখানে আনবে কিভাবে? এটা তো পসিবলই না। এবং স্কুল কলেজ প্রত্যেকটা ভার্সিটি টিচার্সরাই কিন্তু এই জিনিসটা ফেস করে। কেন ফেস করে? কারণ যেটা বললাম আর কি, মার্কস এত কম কিন্তু সিলেবাস বিশাল বড়, যার কারণে বেসিক্যালি আমাদের এই ইম্পর্টেন্স আর কমনের প্রশ্নগুলো চলে আসতেছে, যে আসলে এখানে আমরা কি করতেছি, এই জায়গাগুলো আসলে কেন আসতেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সাপোজ তোমার একটা কোয়েশ্চেন আসছো ধরো মাইটোকন্ড্রিয়া দিয়ে, ঠিক আছে, সাপোজ এটা মাইটোকন্ড্রিয়া, আর এটা একটা, ভাই আমি বায়োলজি পড়াই না, হ্যাঁ, সো আই এম এক্সট্রিমলি সরি, হ্যাঁ, মা চাকতেছি কোনো রকমে। সাপোজ এটা একটা রুহি ফিশ। এখন যদি বাই এনি চান্স প্রশ্ন এই দুইটার মধ্যে কোলাজ খায়, যে মানে হচ্ছে টিচারের কাছে তো একটা অপশন আসছে যে আমি এখন হয় মাইটোকন্ড্রিয়া দিয়ে দিব নাহলে রুহি ফিশ দিয়ে নিব। হ্যাঁ, এখানে কি হবে, টিচার চিন্তা করবে রুহি ফিশ যতই পড়ুক এ ভুলতে রাজি, এ ভুলবে, কারণ রুহি ফিশের ডিটেলস অতিরিক্ত দেওয়া। আমি রুহি ফিশ থেকে কোয়েশ্চেন করি, মাইটোকন্ড্রিয়া কি হলো, মাইটোকন্ড্রিয়া মারা খেয়ে গেল। ঠিক আছে, বাট টিচারের কাছে এখন সময় আছে দুইটা থেকে কোয়েশ্চেন দেওয়া, সে দুইটা থেকেই দিবে। ঠিক আছে, ইন সেম কেসে সাপোজ ফিজিক্সের ভেক্টরের একটা অঙ্ক, ঠিক আছে, ভেক্টরের বিভিন্ন ধরনের অঙ্ক পাইছি আমরা, গাড়ির উপরে হচ্ছে তোমার বৃষ্টি পড়বে নাকি, এই টাইপের অঙ্ক থাকে। তারপর নৌকা হচ্ছে নদীর ওই পারে যাবে কিভাবে, এই টাইপের অঙ্ক থাকে, তাই না? সো যখন তাদের মধ্যে যখন অপশন আসে যে এই দুইটার মধ্যে কোন অঙ্কটা আমার দিতে হবে, টিচাররা পছন্দ করে এই অঙ্কটা বেশি, সো আমার এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট এটার থেকে, তাই না? সো এরকম কিছু সিম্পল ট্যাকটিক্স ফলো করলে আমরা আসলে ইজিলি কিন্তু সিলেবাসটা ট্র্যাক ডাউন করতে পারি। এখন কথা হচ্ছে যে এই ট্র্যাক ডাউন যখন শেষ হবে, ট্র্যাক ডাউন করে আমরা ফার্স্ট হ্যান্ড বের করতে পারবো ইম্পর্টেন্ট সিলেবাসটা। এখন এই কমন জিনিসটা কি? কমন জিনিসটা হচ্ছে তোমার এক্সামের একদম লাইক 15 ডেজ আগে,
15 ডেজ আগে তোমার এই কমনটারে ফাইন্ড আউট করে কমনটার উপর রিভিশন করতে হবে। মাথায় রাখবা, দিস ইজ দ্য মেইন সিলেবাস। সিলেবাস পুরাটা তোমার পড়া লাগবে না, আলটিমেটলি লাগবে না, কিন্তু এখান থেকে তুমি যখন ইম্পর্টেন্টে আসবা, এই ইম্পর্টেন্ট তোমার সিলেবাস শেষ করতে হবে। বিকজ কমন ইজ লিটারালি লাইক গ্যাম্বল। হ্যাঁ, একদম গ্যাম্বল মতো বুঝো তো, জুয়া খেলার মতন হচ্ছে কমন। ঠিক আছে, আসতে পারে, না আসতে পারে। টিচারের মুড ভালো থাকলে সে নৌকার অঙ্ক দিবে, মুড খারাপ থাকলে সে গাড়ির অঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে, মুড ভালো থাকলে সে মাইটোকন্ড্রিয়ার অঙ্ক দিবে, খারাপ থাকলে রুই ফিশার এমসিকিউ দিবে। সো কমন কি? কমন হচ্ছে এক প্রকারের গ্যাম্বল। ঠিক আছে, এবং গ্যাম্বেলে যেরকম আমরা অনেক সময় শিওর হিট দিতে পারি, ঠিক আছে, যখন আমরা গ্যাম্বেল করি, যখন জোয়া খেলি, যখন কিছু শিওর হিট থাকে না যে এটা হচ্ছেই, এটা মিস নাই, সো এরকমও কিছু শিওর হিট কমনের দিকেও আছে। যেমন যেটা বললাম আর কি, আমি যদি ইম্পর্টেন্ট থেকে বলি, যেমন এখান থেকে ভেক্টর থেকে কিছু অঙ্ক কমন পড়বেই, এটা মিস নাই, কারণ এভাবেই চলে আসতেছে আমাদের রিভিশন সিস্টেম। সো যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমার এই স্টেপসগুলো মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট আর কমন ডিফারেন্স বুঝাই বললাম। কমন হচ্ছে 15 দিন ধরে পড়তে হবে রিভিশনের থ্রুতে। কমন তুমি যদি ডিরেক্ট কমন ধরো, একদম ডিরেক্ট কমন ধরলা তুমি, ঠিক আছে, যে এই অঙ্কটাই আসবে, এই অঙ্কটাই জাস্ট পড়ে যায়, ইন দ্যাট কেস কি হবে, দের ইজ নো ওয়ে তুমি 80% মার্ক কভার আপ করতে পারবে। এটা সম্ভব না। ঠিক আছে, কারণ আলটিমেটলি কমন টমন দিয়েও তুমি হাইয়েস্টলি হয়তো বা 60% মার্কস কভার আপ করতে পারবা, এর বেশি করাটা টাফ ভাইয়া। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে তার মানে আমাদের কি করতে হবে? তার মানে আমাদের হাতে যখন টাইম থাকবে, আমরা আগে ইম্পর্টেন্টটা শেষ করব। ইম্পর্টেন্ট শেষ করব বলতে কি বুঝাচ্ছি, সাপোজ এই ব্র্যাকে পড়তে গেলে তোমার ইংলিশ, এসএ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, আর্কিটেকচার, এগুলোর উপর এক্সাম দিতে হবে। ঠিক আছে, সো এই এক্সামের মধ্যে এই ক্লাসেস যেগুলো দেওয়া হয়েছে, এই ক্লাসেসের মধ্যে আমরা কি করছি, ইম্পর্টেন্ট সিলেবাস দিছি জাস্ট। মানে আজেরা জিনিস যতভাবে বাদ দেওয়া যায়, যেগুলো পড়ে তোমার শুধু টাইম ওয়েস্ট হবে, যেগুলো পড়ে তোমার শুধু সিলেবাসের বাইরের জিনিসপাতি মাথায় ঢুকলে তোমার মাথায় এমনি হ্যাং খাবে, এই টাইপের জিনিসগুলো আমাদের বাদ দিতে হয়েছে। না হলে কোর্স আরো বড় হইতো। ঠিক আছে, এবং আলটিমেটলি ওটা একটা ইউজফুল জিনিস হইতো না আর কি, তোমার জন্য ইউজফুল জিনিস হইতো না। ঠিক আছে, সো তোমাদের কি করতে হবে, যে কোনো এক্সামের ক্ষেত্রে এরকম ইম্পর্টেন্ট পার্টগুলো ট্র্যাক ডাউন করতে হবে, এবং এই ইম্পর্টেন্ট পার্টগুলো অটোমেটিক্যালি সলভ করে ফেলার পরে তোমার হাতে এখন চলে আসবে কমন। ঠিক আছে, কমন পর ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকস। আমাদের হালকেনস্টাইনের একটা যে বিশাল কোয়েশ্চেন ব্যাংক যে আমরা বেচি, ঠিক আছে, কিউএনএ পাবলিকেশন থেকে, এখানে আমার কাছে নাই, থাকলে দেখা যান, যে কোনো একটা স্যাম্পল দেখালেই হইতো। বা মেগা অ্যানালাইসিস যেগুলো আছে আর কি, এই যে ভার্সনসগুলো যে আমরা বিক্রি করি, এই ভার্সনসগুলোতে কি হয়, আমরা এই ইম্পর্টেন্ট থেকে কমন বের করে নিয়ে আসি। অ্যাজ আ রেজাল্ট তোমার আর নিজে থেকে কোনো কিছু বের করতে হয় না। বুঝতে পারছো? কারণ তুমি যদি এখনো স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি এখনো জানো না পড়াশোনা কি জিনিস। তুমি যদি এখনো কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি এখন আসলে জানো না ভাই যে পড়াশোনার কি জিনিস। তখন তুমি অ্যাডমিশন ফেজে লাভটা দিবা, তখন তোমার যেই বন্ধুরা বা যে বড় ভাইরা, যা তোমার আব্বু আম্মু যিনি আর কি আছেন, সিনিয়র যিনি তোমাকে এই কথাটা বলছিল যে ভার্সিটিতে উঠিস, এইচএসসিটা পার করে লাইফ খালি চিল আর চিল, উনাকে তোমার মনে হবে সামনাসামনি পাইলে পিটাইতে হয়। ঠিক আছে, যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে যে এইচএসসির পরে জীবন নাকি চিল। এর থেকে বড় মিথ্যা কথা মনে হয় একটা বাচ্চাকে কেউ বলতেই পারে না। ঠিক আছে, জাস্ট একটা আশ্বাসের মতন দেয় তোমাকে যে এইচএসসির পরে খালি চিল করবি। এইচএসসির পরে যে কি পরিমাণের প্যারা তোমার লাইফে ঢুকবে, তোমার ভার্সিটি থেকে শুরু করে তোমার রেসপন্সিবিলিটি যে পরিমাণের বাড়বে, ওগুলা ভাই মিথ্যা কথা, পুরা মিথ্যা কথা। ঠিক আছে, সো নিজেকে তোমার রেডি করতে হবে। সো আগে রিয়েলিস্টিকলি একটু চিন্তা করা শুরু করো। ঠিক আছে, যে আমি এইচএসসির পরে এমনিও চিল পাচ্ছি না, অমনিও চিল পাচ্ছি না। সো আমার স্কুল কলেজের যে লাইফটা, এই লাইফটা আসলে খুব সুন্দর একটা লাইফ। ঠিক আছে, আব্বা আম্মুর ছায়ার নিচে আছে একদম ডিরেক্টলি। হ্যাঁ, কোনো ঝামেলা হইলে ডিরেক্ট আব্বা আম্মুকে জানানো হইতেছে। এইচএসসি পাস করার পরে তুমি যদি কোনোখানে কট খাও, তোমার আব্বা আম্মুরে ডাকার আগে তোমার পিটাবে, তারপর তোমার আব্বা আম্মুকে ডাকবে। দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি, দিস ইজ দ্য হার্শ ট্রান্সফরমেশন। বুঝতে পারছো? ওকে, এখন ব্যাক টু আওয়ার টপিক। কি বুঝলাম? শুরুতে আমরা সিলেবাস পড়বো। সিলেবাস কি? পুরা জিনিসটা বের করে রাখবো। এখান থেকে ইম্পর্টেন্ট গুলা ট্র্যাক ডাউন করবো। ইম্পর্টেন্ট বলতে কি, যেটা তোমার আগে পড়তে হবে। ঠিক আছে, ফাঁচুকি টাইম পাইছো, দেন ওগুলো দেখতে পারো, সমস্যা নেই, যেটা তোমার আগে কি পড়তে হবে। ইম্পর্টেন্ট যখন সিলেবাস শেষ হয়ে গেছে, এখন কি পুরা জিনিস রিভাইজ দিব? না, পুরা জিনিস রিভাইজ দিতে গেলে তোমার টাইম যাবে, হুদায় টাইম যাবে তোমার, প্লাস তোমার কি হবে, মাথা হুদাও দিয়ে খাবে। সো তুমি কি করবে এখন? তুমি সুন্দর মতন এখন কমনের দিকে ফোকাস করবা, যে কোন কোয়েশ্চেন্স গুলা বারবার আসছে জিওমেট্রির ক্ষেত্রে। ঠিক আছে, জিওমেট্রির ক্ষেত্রে আমাদের এই ব্র্যাক ইউনিভার্সিটি জিওমেট্রির ক্ষেত্রে তোমার, বা নর্থ সাউথ ইউনিভার্সিটি জিওমেট্রির ক্ষেত্রে পন্ড নিয়ে একটা অঙ্ক আসবেই।
মোটামুটি লাইক কত 99.99% শিওর আসবে, এটা মিস নাই। সো এটাকে বেসিক্যালি বলা হচ্ছে যে গ্যাম্বলের দিক থেকে এগুলো হচ্ছে শিওর শট গ্যাম্বল, বুঝতে পারছো? সো কমন হচ্ছে তোমার এভাবে ট্র্যাক ডাউন করতে হবে, ঠিক আছে? কমনের জন্য বেস্ট উপায় কি? কোশ্চেন ব্যাংক সলভ করা, গত বছরের কোশ্চেন্স যেগুলো থেকে সামারাইজ করে বারবার যে কোশ্চেন্সগুলো আসছে সেগুলোর থ্রুতে একটা মেগা অ্যানালাইসিসের থ্রুতে কোশ্চেন ব্যাংক সলভ করা। আমাদের কিউএন এর প্রত্যেকটা বই এমনি বানানো, ঠিক আছে, যাতে তোমার কমন আর বের করতে না হয়, বই সলভ করলেই তুমি মোর দেন এনাফ, ঠিক আছে? তো যখন কমন শেষ হয়ে গেছে, এখন তোমার টার্গেট কি? প্র্যাকটিস। প্র্যাকটিস কি করবা? কমন প্র্যাকটিস করবা না, তোমার প্র্যাকটিস করতে হবে ইম্পর্টেন্ট, বিকজ মাথায় রাখতে হবে এই কমন হচ্ছে তোমার একটা শিওর শট জিনিস। কমন হচ্ছে তোমার একটা শিওর শট জিনিস যেটা আসতে পারে, ঠিক আছে? এটা আসার অনেক চান্সেস আছে, কিন্তু যদি বাই এনি চান্স না এসে থাকে পরীক্ষার হলে কোশ্চেন দেখে এমনি এমনি চায় থাকতে হবে, আর আল্লাহর কাছে খালি বিচার দিতে হবে যে আল্লাহ কি হলো আল্লাহ, ঠিক আছে? যদি দোষ তোমারই। হ্যাঁ, সো কমনের উপরে তুমি প্র্যাকটিস করবা না, তুমি প্র্যাকটিস করবা কিসের উপরে? তুমি ইম্পর্টেন্টের উপরে প্র্যাকটিস করবা। কি বলছি বুঝতে পারছো? কমন হচ্ছে জাস্ট তোমাকে দেখাই দিতেছে যে আমি কিভাবে কি করব, অর্থাৎ আমার কোন পার্ট পড়লে বেশি ইম্পর্টেন্টলি আমি কোশ্চেন শিওর কমন আসবে। কমন হচ্ছে তোমাকে এক কথা বলা যায় কমন হচ্ছে শর্ট সিলেবাস বের করে দেয়, কিন্তু ওইটাই কি তোমার একমাত্র সিলেবাস? না, তোমার মেইন সিলেবাস হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমার শেষ করতে হবে ফুললি, এবং প্র্যাকটিসও করতে হবে ওগুলার বেসিসে। কারণ ইম্পর্টেন্সের মধ্যে পুরো ভেক্টর চ্যাপ্টার পড়ছে, নট সাম নদী নৌকার অঙ্ক, ঠিক আছে? সো ইম্পর্টেন্টটা তোমার পুরোটাই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাট ইম্পর্টেন্স প্র্যাকটিস করার আগে তোমার কমন শিওরশট রাখতে হবে। তুমি যখন ইম্পর্টেন্টের পরে যখন কমনের উপর আবার রিভিশন দিবা, দেন তুমি যখন প্র্যাকটিস করতে যাবা ইম্পর্টেন্ট থেকে, তুমি দেখতে পারবা যে তোমার বেশ কিছু ম্যাথ মুখে মুখে হয়ে যাচ্ছে, লিটারালি মুখে মুখে হয়ে যাচ্ছে, তোমার আর এক্সট্রা প্রেশারই দেওয়া লাগতেছে না ওই টাইপের অঙ্কগুলো, ঠিক আছে? লাইক তোমার মনে হবে যে লাইক তুমি 60% অঙ্ক মুখোমুখি করতেছো, কারণ কি তুমি কমন শেষ করে আসছো, এবং এই কমন জুড়েই হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্টটা বানানো হয়েছে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি কিছু টেকনিক্স যেটা হচ্ছে তোমাকে ইজিলি সিলেবাস শেষ করতে বা ট্র্যাক ডাউন করতে সাহায্য করবে। এখন আসি প্র্যাকটিসটা কিভাবে করবা। দেখো, প্র্যাকটিস করার বেশ কিছু টেকনিক্স আছে, হ্যাঁ। এটার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট টেকনিক হচ্ছে সিম্পলি তোমার সাবজেক্টসগুলোকে ভাগ করা। কি করা? সিম্পলি সাবজেক্টসগুলোকে ভাগ করা। সাপোজ আমি ধরে নিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, দিজ আর দ্য লিডিং সাবজেক্ট যেগুলো তুমি পারবা না, যেগুলোতে তুমি আটকাবা, তাই না? সো তোমার এখন প্র্যাকটিসের ক্ষেত্রে কোন জিনিসটার উপর ফোকাস রাখতে হবে ভাইয়া বলো তো, গেস করো। মানে প্র্যাকটিসের ক্ষেত্রে তোমার এখন কি করা উচিত? আসলে খুবই সিম্পল জিনিস ভাই, তোমার আগে ট্র্যাক ডাউন করতে হবে যে তুমি নিজেকে নিজে রেট দিবা। কিভাবে নিজেকে নিজে রেট দিবা? পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে তুমি বুঝবা আমি ফিজিক্সের 50টা এমসিকিউ আমি অ্যাবাউট 40 মিনিটসে সলভ করতে পারছি। এই কেমিস্ট্রিতে যখন আমি আসছি সেম 50টা এমসিকিউ আমার লাগছে 45 মিনিটস। আমি হায়ার ম্যাথের ক্ষেত্রে যখন আসছি সেম 50টা এমসিকিউ আমার শেষ করতে 1 আওয়ার লাগছে। তাহলে তুমি সবচেয়ে বেশি উইক কোনটাতে? গেস করো, নিজেই বলো সবচেয়ে বেশি উইক কোনটায়? হায়ার ম্যাথে, তাই না? হায়ার ম্যাথ কি সবচেয়ে উইক পয়েন্ট তোমার। সে এখন কি করতে হবে? উইক পয়েন্ট ছেড়ে দিতে হবে না, দিস ইজ এক্সাম। তোমার মাথায় রাখতে হবে, তুমি হয়তো বা চিন্তা করতেছো হায়ার ম্যাথটা না দিয়ে আমি কোনো রকম এখান থেকে মার্কস উঠাই নিব, বাট দেয়ার আর স্টুডেন্টস যে 3টাতে এক্সপার্ট, দেয়ার আর স্টুডেন্টস। আর আমি অলওয়েজ বলি বাংলাদেশের রাইট নাও প্রত্যেকটা পরীক্ষায় লেভারেজ এক্সামিনারের কাছে, ভাই এই জিনিসটা আমি বারবার বলি যে লেভারেজ এক্সামিনারের কাছে, তোমার কাছে কোনো লেভারেজ নাই। ধরে রাখতে হবে তোমার যে লেভারেজ এক্সামিনার কাছে, মানে ওর কাছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে, ওর কাছে প্রচুর মানুষ আছে পরীক্ষা দিবে, কিন্তু তুমি মাঝখান দিয়ে ঢুকে একটা সিট গেইন করার ট্রাই করতেছো। সো লেভারেজ কি তাদের কাছে, তোমার কাছে নাই। সো তারা যেহেতু তাদের কি বলবো ইউনিভার্সিটির জন্য বা কলেজের জন্য বা স্কুলের জন্য বেস্ট আউটপুট আনার চেষ্টা করতেছে, তারা চেষ্টা করবে তোমাকে যতভাবে পারে আটকানো যায়, ঠিক আছে? এবং ওখান থেকে তোমার বেস্ট হয়ে উঠে আসতে হবে। দিস ইজ দ্য টেকনিক অফ এক্সাম বাংলাদেশে রাইট নাও। সো অ্যাজ আ রেজাল্ট এটাকে তোমার বাদ দিতে পারবা? তুমি পারবা না। তোমার এখন এটার উপর আরো বেশি ফোকাস করতে হবে। ইউ হ্যাভ টু মেক শিওর এটা কি তোমার 40 মিনিটস না, মানে দিস ইজ ইয়োর বেস্ট রেকর্ড টাইম, তাই না? সো তোমার কি করতে হবে? বাকি যে দুইটা আছে এই দুইটাকেও সামহাউ 40 মিনিটস আনতে হবে। এখন তোমার সবগুলা কি একটা কনগ্রেন্ট ম্যাচে পড়ছে। কি সাইন দিলাম কিসের মধ্যে?